আসসালামু আলাইকুম। আজকে আমাদের ম্যাথের ফার্স্ট ক্লাস। কথা ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের আজকে ফার্স্ট ক্লাস, আপনারা হয়তো রুটিন পাইছেন। তো আমাদের যে কাজ থাকবে, অ্যাভারেজে এক একটা চ্যাপ্টারের উপর আমরা 2টা করে ক্লাস পাবো। তো আমরা যেহেতু 2টা করে ক্লাস পাবো, আমরা চেষ্টা করব একটা ক্লাসে বেসিক জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে শেখা, সেকেন্ড ক্লাসে যে ওই অনুযায়ী আমাদের বোর্ড পরীক্ষায় কী কী ধরনের সৃজনশীল হতে পারে, কী টাইপ বা কিছু সৃজনশীল প্র্যাকটিস করা, এইটা হচ্ছে আমাদের কাজ। তো ফার্স্ট ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসটা আমরা কি করব, একদম বেসিক জিনিসপত্র শিখব। সেকেন্ড ক্লাসে যে আমরা অঙ্ক দেখব, এটা হচ্ছে আমাদের চেষ্টা। তো আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে অসীম ধারা। আপনার ইনফাইনাইট সিরিজ, অসীম ধারা। তো অসীম ধারা করতে যে বা এটা করার আগে আমাদের একটু এই জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া দরকার, সেটা হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। এগুলো সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া থাকলে একটু সোজা হয় বা এখান থেকে প্রশ্ন আসেও। আর এবার যেহেতু আমাদের চ্যাপ্টার কম, তারপর কোশ্চেন বেশি হবে, সেই হিসাবে ধরা যায় অ্যাভারেজ এক একটা চ্যাপ্টার করে আমরা 2টা সৃজনশীল পাবো। তো এমন অনেক কোশ্চেন আছে যা আগে আসতো না, এখন আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা যাই আলোচনায় যাই, অনুক্রম বা সিকোয়েন্স। অনুক্রম বা সিকোয়েন্স কি? যখন আমরা অনেকগুলো পদকে এমনভাবে সাজাবো বা অনেকগুলো পদকে সাজানো, বাট আপনার ধারণা হচ্ছে কিভাবে সাজাবেন, যে এই একটা পদ থাকবে, তার পূর্ব পদ এবং পরপদের সাথে সে কিভাবে সম্পর্কিত, সেই সম্পর্কটা আমাদের জানা থাকে, তখন আমরা সেই পদগুলোকে বলি হচ্ছে একটা অনুক্রম। যেমন ধরেন, আমি যদি এমন লিখে আপনাকে 2, 4, 6, 8 এইভাবে যাচ্ছে, আবার আমি এটাও লিখতে পারি 2, 4, 8, 16। দুইটাই আমরা 2টা অনুক্রম লিখলাম। তো এখানে পার্থক্য কি? দেখেন, আমি যদি চিন্তা করি 4-এর আগে 2 আছে, তারপরে 6। তো এখানে সিস্টেমটা কি হয়েছে, 2 করে বৃদ্ধি পাইছে, 2-এর পর 4 হয়েছে, 2 বাড়ছে, 4-এর পর 6 হয়েছে, 2 বৃদ্ধি পাইছে, 6-এর পর 8 হয়েছে, 2 বাড়ছে। বাট এটার ক্ষেত্রে কি ঘটছে, 2-এর পর 4 হয়েছে, 4-এর পর 8 হয়েছে, এখানে দ্বিগুণ করে দ্বিগুণ হয়েছে। তো এই যে দেখেন, আপনার পূর্ব পদের সাথে পরপদের যে সম্পর্কটা, যেমন এখানে 2 করে বৃদ্ধি পাইছে, এই জায়গাতে দ্বিগুণ হয়েছে, এই যে সম্পর্কটা যদি জানা থাকে, তখন আমরা এই যে পদ আছে, এই পদগুলোর সেটকে বলি হচ্ছে অনুক্রম। তখন এদেরকে যদি আমরা সেট আকারে লিখি, তখন আমরা এদেরকে বলি অনুক্রম। তো এখন দেখেন, সাধারণ পদ, সাধারণ পদ, সাধারণ পদ কি? যে পদ জানা থাকলে আপনি একটা অনুক্রম লিখতে পারবেন, বা যে পদ থেকে কোনো একটা অনুক্রম সম্পর্কে টোটাল ধারণা পাওয়া যায়, সেই পদটাকে আমরা বললেই হচ্ছে সাধারণ পদ। যেমন এই অনুক্রমটা চিন্তা করেন, আমরা যদি এভাবে লিখে রাখি যে 2n, আমরা একটু ডিফাইন করে দেই, n এলিমেন্ট অফ n। n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। আপনারা n এর পরিচয় সবাই জানেন, n শুরু কত, 1, 2, 3, এইভাবে সে যাইতে থাকবে। আমি এখানে যদি বলে দেই হচ্ছে আপনার কত, 2 টু দ্য পাওয়ার n। দেখেন, এটা বলে দেই। এখন আপনি যদি n এর মান 1 বসান, 2 টু দ্য পাওয়ার 1 মানে 2 পাবেন। আপনি যদি n এর মান 2 বসান, ভালো করে খেয়াল করেন, 2 স্কোয়ার মানে কত পাবেন, 4 পাবেন। n এর মান 3 বসালে 8 পাবেন। n এর মান যদি আমরা 4 বসাই, 16 পাবো। তো এই পদটাকে বলা হয় হচ্ছে আমার সেই অনুক্রমের সাধারণ পদ। তো একইভাবে এটাও একটা অনুক্রম, এরও একটা সাধারণ পদ থাকবে। আমরা যদি এটাকে এরকম করে লিখি যে টুয়াইস n, দেখেন 1 বসালে 2 পাবো, 2 বসালে 4 পাবো, 3 বসালে 6 পাবো, 4 বসালে 8 পাবো। তো
তো এই পদকে বলা হয় হচ্ছে অনুক্রমের সাধারণ পদ। আর এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যখন অনুক্রম নিয়ে কাজ করবেন, যদি আমি যেমন এখানে বলে দিছি n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, এটা যদি বলা নাও থাকে, শুধু এখন না, আপনি যদি ম্যাথমেটিক্স নিয়ে অনার্সও পড়েন, সবসময় মাথায় রাখবেন অনুক্রম বা সিকোয়েন্স, তখন তো সিকোয়েন্স লেখা থাকবে, সবসময় n হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হয়। বলা না থাকলেও আপনি n এর মান শুরু করতে হবে 1 থেকে, স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তো এখন এই জিনিসটা যে আমাদের দুইটা জিনিস আসে, একটা হচ্ছে এরকম একটা সাধারণ পদ দেয়, দিয়ে বলে অনুক্রম কোনটি, আর একটা হচ্ছে আপনাকে এরকম একটা অনুক্রম দিয়ে দিবে, ওইটাকে সাধারণ পদ কি সেটা লিখতে বলবে। তো আসেন ওইটা লেখার আগে আমরা এখান থেকে সিরিজের একটু আইডিয়া নিয়ে নিব। আচ্ছা দেখেন, তাহলে এখন আমাদের হচ্ছে এই যে দুইটা সিকোয়েন্স বা অনুক্রম আমরা নিলাম, এই সিকোয়েন্স বা অনুক্রমের পদগুলোকে যদি আমরা মাঝে যোগ আকারে লিখি বা পদগুলোকে যোগ আকারে লিখি, যেমন 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ এইরকম লিখি, আবার এই যে অনুক্রম আছে, এটাকে এইভাবে লিখি, এই যদি লিখি 2 যোগ 4 যোগ 6 যোগ 8 এইভাবে লিখি, আবার এইটার সাধারণ পদকেও যদি এরকম লিখি 2 যোগ 4 যোগ 8 যোগ হচ্ছে 16 এইভাবে লিখে যাই, তাহলে এইগুলাকেই আমরা তখন এটাকে বলি হচ্ছে ধারা বা সিরিজ। আর যখন এগুলাকে কমা দিয়ে লিখি এটাকে বলা হয় অনুক্রম অথবা কি সিকোয়েন্স। আর সাধারণ পদ বলতে আমরা জেনারেল টার্ম বোঝাই, জেনারেল টার্ম বা সাধারণ পদ, জেনারেল টার্ম। এখন সিরিজে আমরা পরে যাব। তো অনুক্রমের পদগুলোকে যদি আমরা যোগ চিহ্ন আকারে লিখি সেটাকে সিরিজ বলে। আপনারা বলতে পারেন ভাই বিয়োগ কেন বললেন না, না যোগই বলা হয়। ম্যাথমেটিক্সে টোটাল অপারেশন হচ্ছে দুইটা, এটা সবসময় মাথায় রাখবেন, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণন, বিয়োগ বা ভাগ বলে কিছু নাই। টোটাল ম্যাথে দুইটা জিনিস, যোগ আর গুণন, বিয়োগ বা ভাগ বলে কিছু নাই, ওটা আপনার হচ্ছে মরীচিকা ধরনের কিছু। আচ্ছা এবার আসি, এখন আমাদের টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে একটা অনুক্রমের জেনারেল টার্ম বা সাধারণ পদ দেয়া থাকবে, ওইটা থেকে অনুক্রম কিভাবে লেখে, এটা হচ্ছে 6-7 প্রবলেম। আর একটা হচ্ছে একটা অনুক্রম দেয়া থাকবে, সেখান থেকে সাধারণ পদ যে জেনারেল টার্ম কিভাবে লেখে, এইটা আমরা একটু দেখব। সেকেন্ডটা কঠিন, মানে একটা অনুক্রম দেয়া থাকবে, আপনাকে সেখান থেকে সম্পর্ক খুঁজে বের করতে হবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ওইটা একটু কঠিন, আপনাকে অনেক কাজ করতে হয়। বাট ফার্স্টেরটা সোজা, জেনারেল টার্ম দেওয়া থাকলে অনুক্রম বের করা। অবশ্যই যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তাদের কোশ্চেন তো ইংরেজিতেই হবে, তাদের কোশ্চেন কেন বাংলাতে হবে? আচ্ছা নাও আমরা আসি, আমরা প্রথমে একদম সোজা কাজটাই করি, একটা অনুক্রম দেয়া থাকলো সেখান থেকে আমরা মান বের করি। ধরেন আপনাদের 1 প্লাস -1 টু দ্য পাওয়ার n, এটা একটা অনুক্রম দেওয়া আছে, আপনাকে কোশ্চেন এরকম করলো, এত অনুক্রমে, কোশ্চেনটা এরকম, সাধারণ পদ এত হলে অনুক্রমটি লেখো, এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন বলেন সবাই সবাই একটু বলেন এখানে n এর মান কত থেকে স্টার্ট হবে, সবাই বলেন n এর মান কত থেকে স্টার্ট হবে? জি অলওয়েজ n স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট হবে। তখন আপনি বলবেন যে n = 1 হলে আপনার কাজ, তাহলে আমরা কত পাই, 1 প্লাস -1 এর পাওয়ার 1, তাহলে 1 - 1 = 0। দেন আপনি লিখবেন n = 2 হলে 1 প্লাস -1 এর পাওয়ার 2, 1 প্লাস 1 ইকুয়াল কত, 2। এখন আপনি লিখবেন n = 3 হলে 1 প্লাস -1 এর পাওয়ার 3, তাহলে 1 - 1 = 0। দেন আপনি লিখবেন n = 4 হলে 1 প্লাস -1 এর পাওয়ার 4 = 1 প্লাস 1 সমান হচ্ছে 2।
তাহলে আমরা কি দেখতেছি, হয় 0 হবে অথবা 2 হবে। তাহলে আমাদের অনুক্রমটি কি হবে, 0 2 0 2 ডট 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 ডট। এই হচ্ছে আমাদের অনুক্রম। এটা সোজা। আমাদের চেষ্টা থাকবে, বা আমরা যেহেতু এখানে একটু টাইম নষ্ট করতেইছি, নষ্ট করা বলতে এখানে আমরা যেহেতু টাইম দিচ্ছি, তাহলে আমরা ওইটা বেশি ইম্পর্টেন্ট, যে একটা সাধারণ পদ দেওয়া থাকলে আমরা কিভাবে অনুক্রমটা লিখবো, ওইটা আমাদের বেশি দরকার। আসেন আমরা ওইটাতে একটু দেখি। তারপরেও আপনাদের জন্য একটা আজকে একটা জিনিস শিখবো বা আমরা জানবো। অনেক সময় আপনারা অসীম ধারার ক্ষেত্রে একটা শর্ত পড়েন, পরম মান আর লেস দ্যান 1 হলে সমষ্টি নির্ণয় করা যায়, অথবা তাছাড়া যায় না কেন। এটা আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি দেখবো আসলে জিনিসটা কি। এখন সবাই এটার অনুক্রমটা লেখেন দ্রুত। সবাই, আমি একটা সাধারণ পদ দিয়ে দিচ্ছি, এখান থেকে সবাই অনুক্রমটা লেখেন। সবাই সাধারণ পদ দেওয়া আছে, এখান থেকে অনুক্রমটা লিখবেন সবাই। হাফ 5/4 7/8। দেখেন বোর্ডে সাধারণ পদ দেওয়া আছে, আপনি জাস্ট অনুক্রমটি লিখবেন, n = 1 2 3, এভাবে অ্যাটলিস্ট 3টা বের করলেই হবে। আচ্ছা, আমরা যদি n = 1 হয়, আই থিঙ্ক হইছে সবার। একজন লিখছেন 0.5 হাফ 3/2 3/2 হাফ, না এটা না। কামরুল হাসান ভাই হয় নাই, 3/2 0.5 হাফ 3/2 না। আপনারা একটু মানে আগেরটার মতো মিশায় ফেলছেন। দেখেন n = যদি 1 হয় তাহলে এখানে কি হবে, এটা হলে 1 প্লাস মাইনাস হাফের পাওয়ার 1, মানে আপনি কত পাচ্ছেন, 1 মাইনাস হাফ মানে হাফ, এটাতে কোনো সন্দেহ নাই। দেন n = 2 হলে 1 প্লাস মাইনাস হাফ, এর পাওয়ার কিন্তু 2 আছে, তাহলে 1 প্লাস 1/4 সমান এটা আসতেছে 5/4। দেন n = 3 হলে 1 প্লাস মাইনাস হাফ, এর হচ্ছে কিউব, তাহলে 1 মাইনাস 1/8, তাহলে এখানে আপনি পাবেন 7/8। আর দরকার নাই। তাহলে আমাদের অনুক্রম কি হচ্ছে, আপনি ইচ্ছা করলে 4 দেখাইতে পারবেন। অনুক্রমটি হচ্ছে কত, হাফ 5/4 7/8, এভাবে যাইতে থাকবে। আপনি মান বসে যা আসে লিখবেন। জি হইছে অনেকের, থ্যাংক ইউ। এবার আসেন আমাদের সাধারণ পদ দেওয়া থাকলে আমরা কিভাবে অনুক্রম লিখব। ওইটা লিখতে যে আমাদের কিছু বেসিক জিনিস লাগবে। বেসিক জিনিসের মধ্যে আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা পড়ছি, ওটা আমরা এখানে আবার একটু পরে ব্যাখ্যা করব, ওইটা সম্পর্কে একটু আইডিয়া লাগবে। দেন হচ্ছে বর্গ সংখ্যার সাধারণ পদ কি, জোড় সংখ্যার সাধারণ পদ কি, বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ কি, এই জিনিসগুলা সম্পর্কে আমাদের একটু ভালো আইডিয়া লাগবে। তাহলে আমাদের হচ্ছে জিনিসগুলা ভালোভাবে আমরা করতে পারবো। এখন দেখেন, নাম্বার 1 কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সমান্তর ধারার n-তম পদ, আমি বলতে চাই না, আপনারা সূত্র বলেন। সমান্তর ধারার n-তম পদ সূত্র কি? না, অনুক্রমের যোগফল কখনো হবে না, ধারার সমষ্টি বের করতে বলবে। অনুক্রমের পদগুলোকে আমরা যদি যোগ আকারে লিখি, ওইটা ধারা হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো a প্লাস n-1 ইন্টু ডি। নাম্বার 2 গুণোত্তর ধারা n-তম পদ বা সাধারণ পদ, এটা কত, a r টু দ্য পাওয়ার n-1। নাম্বার 3 বিজোড় স্বাভাবিক সংখ্যা
সাধারণ পদ, এটা কত? 2n-1। নাম্বার 4, জোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ, সেটা হচ্ছে 2n। এটা লেখেন, আমি এটা একটু ভালো করে বুঝাবো, এই জিনিসটা একটু বোঝার আছে, এটা আমি বুঝাই দিব ভালো করে। এটা আমি ভালো করে বুঝাবো, এটা একটু বোঝার আছে, বাকিগুলো একটু জাস্ট জানা। আপনারা প্রত্যেকটা জিনিসই জানেন, আপনাদেরকে ধরেন মনে করায় দেয়া হচ্ছে। আচ্ছা, আই থিঙ্ক লেখা শেষ। এবার আসেন আমরা প্রথমে এটা দিয়েই স্টার্ট করি। ধরেন আপনাকে এরকম একটা জিনিস তারা দিয়ে দিল, লেখা আই থিঙ্ক যথেষ্ট ক্লিয়ার। আচ্ছা, আমি একটু বড় করে লিখি। আপনাকে বললো ধরেন 2020 এরকম একটা অনুক্রম দিয়ে বলল এত অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। আপনাকে এরকম বলল। তো এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আপনারা একটু সবসময় মাথায় রাখবেন, এই জাতীয় জিনিসের ক্ষেত্রে যখন থাকবে দুই রকম হতে পারে। এটা রিভার্স কি হতে পারে? এরকম হতে পারে 020202 এভাবে যাইতে পারে, এটাও যাইতে পারে। তো এইটাতে যেটাই যাক না কেন, এখানে মেইন পার্থক্য হবে হচ্ছে এই বেচারায়, এই বেচারাতে মেইন পার্থক্যটা হয়। -1 এর পাওয়ার, এটাতে হলো মেইন পার্থক্যটা হয়। আচ্ছা, তো এটাতে পার্থক্য কি হয় দেখেন। আপনার প্রথম কাজ হচ্ছে, প্রথম ডিউটি হচ্ছে এখানে যে সংখ্যা, একটা তো 0, ওইটা নিয়ে কথা নাই, যে সংখ্যা থাকতেছে ধরেন এখানে যেমন 2 আছে, ওইটাকে অর্ধেক করবেন। তো 2 কে অর্ধেক করলে কত হবে? 1। তাহলে আপনার অ্যান্সার কি হবে? 1 প্লাস এখানে -1, এখানে ইনটু 1 দিলেন। এখন এই -1 এর পাওয়ার কি হবে সেটা ইম্পর্টেন্ট। তো সব সময় মাথায় রাখবেন দুইটা জিনিস, হয় -1 এর পাওয়ার n হবে, অথবা -1 এর পাওয়ার হচ্ছে n+1 হবে। যে কোনো একটা, হয় n হবে অথবা n+1 হবে। সেটা নির্ভর করবে আপনার যদি প্রথম পদটা সংখ্যা থাকে, অর্থাৎ 1 2 যাই হোক, তখন আমাদের সব সময় এখানে পদ হবে n+1 পাওয়ার। আর যদি এই সিরিজটা থাকতো যে 0 2 0 2 0 2 এরকম যাইতো, তখন একই জিনিস, আগে 2 কে অর্ধেক করতাম, লিখতাম 1 প্লাস -1 ইন্টু 1। এই যে এই 1 1 হচ্ছে 2 এর অর্ধেক, আর এই -1 এর পাওয়ার এখন আমি n দিতাম। কেন এই কাজ করতাম দেখেন, প্রথমটাকে 0 বানাইতে হবে। তো আপনি তো প্রথম n এর মান 1 বসাবেন, এখানে যদি n এর মান 1 বসায় দেন, তাহলে -1 এর পাওয়ার 1 হলে সেটা মাইনাস হবে। তো মাইনাস হলে 1 -1 এ আপনি 0 পাচ্ছেন। আর এখানে কি করতে হবে, আপনাকে এই পদটাকে প্লাস রাখতে হবে। এজন্য আমরা এখানে n+1 দিছি। আপনি যদি n এর মান 1 বসান, 1 + 1 এ 2 হবে, -1 কে স্কয়ার করলে সেটা 1 হয়ে যাবে। তো 1 + 1 এ আমরা কত পাবো? 2 পাবো। তাহলে জিনিস হচ্ছে দুইটা। আপনার প্রথম কাজ, এই যে সংখ্যাটা আছে তাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে।
ভাগ করলে কত 1 আর 1 হইল, দেন -1 এর পাওয়ার যে কোনো একটা হয় n হবে অথবা n+1 হবে। আপনি বুঝেও মনে রাখতে পারেন যে আমার প্রথমে সংখ্যা যদি বানাইতে চাই তাহলে এটা প্লাস বানাইতে হবে, এই জন্য আমি n+1 দিছি যাতে n এর মান 1 বসাইলে জোর হয়। আর এটার ক্ষেত্রে কি এখানে মাইনাস বানাইতে হবে তাহলেই তো 0 হবে, এই জন্য আমরা এখানে n দিয়ে দিছি যাতে n এর মান 1 বসাইলে সেটা কি হয় আমাদের হচ্ছে বিজোড়ে মাইনাস আসে, মাইনাস মাইনাস ইয়া হয়। এখন আমাকে বলেন সবাই একটু জাস্ট ইয়া করেন, যদি সিরিজটা এমন থাকতো ধরেন 04040 তাহলে বলেন কি হইতো সবাই 040404 এইটা ক্লিয়ার হন তাহলেই হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে যে সংখ্যা আছে তাকে ভাগ করা, 2 ভাগ করা। তাহলে 4কে 2 ভাগ করলে 2 হবে, প্লাস এখানে -1 এর পাওয়ার কি দিবেন সেটা পরে, এখানেও একটা 2 হবে, অর্থাৎ এই 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0 হয়। এখন আপনার প্রথমটা 0 বানাইতে হবে, তাহলে বলেন তো -1 এর পাওয়ার কি হবে, -1 এর পাওয়ার কি হবে প্রথমটাকে 0 বানাইতে গেলে? জি -1 এর পাওয়ার n হবে। এখন আপনি চিন্তা করেন n এর মান যখন 1 বসাবেন, -1 এর পাওয়ার 1 হলে এই পদটা মাইনাস হবে, 2 - 2 0। যখন n এর মান আপনি 2 বসাবেন, -1 কে স্কোয়ার করলে তো এটা +1 হয়ে যাবে, তখন 2 আর 2 যোগ করলে কত হবে 4। আবার যখন 3 বসাবেন মাইনাস হবে 0, যখন 4 বসাবেন -1 এর পাওয়ার 4 হলে সেটা কত হবে 1 হবে, 2 আর 2 যোগ করে 4 হবে। থ্যাংক ইউ। m হচ্ছে যে সংখ্যা সেটাকে আমরা m ধরবো। দেখেন একটু ভালো করে খেয়াল করেন যে সংখ্যায় যেখানে 2020 এই 2টাকে আমরা m এর সাথে তুলনা করতেছি 2 কে। এখন বলেন তো যদি এরকম থাকতো 707070 তাহলে কি করতাম? জি আমরা এখানে কি করতাম, এটাকে অর্ধেক নিতাম, তাহলে 7 এর অর্ধেক মানে কত, এখানে 7/2 প্লাস -1 লিখবেন, এখানে হচ্ছে 7/2। এখন আপনি চিন্তা করেন প্রথমটা 7 বানাইতে হবে, মানে এই জিনিসটা জোর বানাইতে হবে, মানে পজিটিভ বানাইতে হবে, এজন্য আমরা n+1 দেই, যাতে n এর মান যদি 1 হয় তখন কি হয় 7/2 থাকে প্লাস -1 এর পাওয়ার 1 + 1 × 7/2। তো এখান থেকে আসে 7/2 প্লাস এটা হলে প্লাস হয়ে যায় 7/2 মানে কত আসে 7 আসে। এই হলো আমাদের কাজ। এই লাস্টে ইনটু 1 না, লাস্টে ইনটু 1 না, এখানে যেটা নিবেন এটাকে অর্ধেক করছি, অর্ধেক করে 2 পাশে দিছি, এখানে অর্ধেক এখানে অর্ধেক, অর্ধেক করে 2 সাইডে দিছি যাতে যোগ করলে 7 হয় আর বিয়োগ করলে কত হয় 0 হয়, এজন্য এটাকে অর্ধেক করা হয়। 2 2 2 এখানে m এর মান 2, 020202 এখানে m এর মান 2। এখানে m এর মান হচ্ছে 2। আচ্ছা এবার আসেন আমরা অন্য জিনিসে যাই একটু। বলেন আর একটা ফাজলামি করি, 0 10 0 10 0 10 কি হবে বলেন তো? এটা সাধারণ পদ, সবাই দ্রুত বলতে হবে। জি এই যে এখানে যে সংখ্যা 0 তো 0 ওইটা আমার হেডেক না, আমার যে সংখ্যা আছে এটাকে 2 ভাগ করবেন, 10কে অর্ধেক করলে কত হয় 5, তাহলে এখানে 5 -1 থাকবে, এখানে 5, এই যে 10 এর অর্ধেক এখানে গেছে, অর্ধেক এইখানে আসছে,
এখন আপনার -1 এর পাওয়ার দিতে হবে এমনভাবে যাতে প্রথমটা 0 হয়। তাহলে এইটা মাইনাস হতে হবে, এই জন্য আমরা n দেই, যাতে n এর মান 1 বসাইলে -1 এর পাওয়ার যখন 1 দিবেন -1 হবে, তখন এটা 0 হবে। যখন -1 এর পাওয়ার 2 দিবেন তখন 1 হবে, তখন এটা কত হবে? 10 হবে। এই হলো কাজ। ওকে, থ্যাংক ইউ। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। এবার আসেন, এরপরের যে জিনিসগুলো আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর প্রচুর, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আমি একটা জিনিস লিখি, ধরেন 1/2 - 2/3। হ্যাঁ বলেন। এত ঝামেলা আসবে না, এত ঝামেলা আসবে না, আপনি এটা নিয়ে এত চিন্তা করেন না। আমি যেটা দিছি এটা একটু বেশি কঠিন হয়ে গেছে। আপনি যেটা বলতেছেন, হ্যাঁ সিরিজ তো অনেক আছে, আপনি হায়ার লেভেলে যখন যাবেন ওই আপনি দেখবেন প্রাইম নাম্বার নিয়ে অনেক সিরিজ আছে, তারপর ফিবোনাচি নাম্বার আছে বা ফিবোনাকি নাম্বার, ওইগুলো নিয়ে অনেক সিরিজ আছে, এত ঝামেলা করবে না। তারপর লনের অনেক সিরিজ আছে, ইন্টারে উঠলেই পাবেন, লনের সিরিজ আছে, e⁴x এর সিরিজ আছে। আপনি যে ত্রিকোণমিতি পড়েন, সাইন কস ট্যান কট, প্রত্যেকের এক একটা সিরিজ আছে, এত হায়ার লেভেলে দিবে না। আমি যদি সাইন এক্সের একটা সিরিজ দেই তাহলে হবে না, আপনার রেঞ্জের মধ্যে যেটা সেটা। আচ্ছা, এবার আসি আমরা একটু, এইটা একটু বলেন আমাকে সবাই, আর জানা জিনিস। কি আগে প্যাটার্নটা কি হয়েছে সেটা বলেন, এখানে প্যাটার্ন কি? এখানে প্যাটার্নটা চিন্তা করেন, কি ঘটছে, লবে কি ঘটছে, হরে কি ঘটছে, এটা একটু চিন্তা করেন, তাহলেই হবে। খালি চিন্তা করেন লবে কি ঘটছে, হরে কি ঘটছে। এখানেও দেখেন কিন্তু ঝামেলা আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এখানে একটা সাধারণ নিয়ম বিভিন্নভাবে চিন্তা করা যায়। দেখেন, আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে দেখেন প্রত্যেকটা পদে লব যা আছে হর তার থেকে এক বেশি, লব যা আছে হর তার চেয়ে এক বেশি, লব যা আছে হর তার চেয়ে এক বেশি, লব যা আছে হর তার থেকে এক বেশি। জি, একজনের হইছে, একজন বলছে অ্যান্সার n/n+1। থ্যাংক ইউ। লব যা থাকবে হর তার চেয়ে এক বেশি, কিন্তু এখন এই চিহ্নের হিসাবটা আপনাকে করতে হবে। চিহ্নের একটাই যে হয় -1 এর পাওয়ার n হবে, অথবা -1 n+1, n-1 দিলেও হয়, একই কথা। n+1 দেওয়া আর n-1 দেওয়া একই কথা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে কোনটা দিব দেখেন, প্রথমটা প্লাস। প্রথমটা প্লাস মানে কি, আপনি যদি n এর মান 1 সেট করেন তাহলে প্লাস আসতে হবে। এখন এই দুইটাতে কোনটাতে n এর মান 1 সেট করলে প্লাস আসে? নিঃসন্দেহে নিচেরটা। এখানে যদি n এর মান 1 বসাই, ধরেন -1 এর পাওয়ার 1 মানে মাইনাস, বাট এখানে 1 বসালে -1 এর পাওয়ার 1+1 মানে হচ্ছে কত, এটা পজিটিভ হয়ে যাবে। এই হলো আমাদের কাজ। তাহলে আমাদের এখানে কি হলো, -1 এর পাওয়ার হবে n+1 এটা। আর যদি প্রথমটা মাইনাস থাকতো তাহলে আমরা -1 এর পর কত দিয়ে দিতাম, n দিয়ে দিতাম, তখন 1 বসালে মাইনাস আসতো, 2 বসালে কি আসতো, প্লাস। আর যদি প্রত্যেকটাই মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি সামনে একটা -1 গুণ করে দিলেই হইতো, এত ঝামেলা করার দরকার ছিল না। অথবা -1 এর পর 2n+1 দিলেও হইতো, যে n এর মান যাই বসান অলওয়েজ বিজোড় সংখ্যা আসবে। আচ্ছা, এবার এইটা সবাই একটু কমপ্লিট করে দেন। এটা সাধারণ পদ কি হবে একটু চিন্তা ভাবনা করেন।
জি, অনেকেই বলছেন 1/n² + 1। থ্যাংক ইউ। এটা 1/n² + 1। দেখেন 5কে তো আর তেমন ভাঙা যায় না, তো এখানে এটা আপনার এইটা কাজ করতে হবে 1 + 1। 5কে কী লেখা যায় 4 + 1। 10কে কী লেখা যায় 9 + 1। আর 17কে লেখা যায় 16 + 1। এরকম যাইতেছে, যাইতে যাইতে এটাকে লেখা যাবে 1² + 1, এটাকে লেখা যাবে 2² + 1, এটাকে লেখা যাবে 3² + 1, এটাকে লেখা যাবে কত 4² + 1, এরকম যাবে। তো এটাকে 1/কে লেখা যায় n² + 1। এটা আমাদের অ্যান্সার। এখানে যেহেতু চিহ্নের হিসাব নাই, সো -1 এর পাওয়ার n, n+1 এই ধরনের কোনো ঝামেলা আমাদের এখানে থাকবে না। তো এরকম আপনাদের মোটামুটি কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা ওইগুলো একটু প্র্যাকটিস করবেন। যদি কোনোগুলাতে ঝামেলা হয় আপনারা গ্রুপে দিলেও হবে, ওইগুলো ইনশাল্লাহ সমাধান পাবেন, চিন্তা ভাবনা করার কিছু নাই। না, এখানে রিজয়েন করার কোনো ঝামেলা নাই, যতক্ষণ ক্লাস নিব একটা ইয়াতেই থাকতে হবে। এবার আসেন, আমাদের আলোচনা হচ্ছে সিরিজ, অসীম ধারা, ইনফাইনাইট সিরিজ। আপনারা কি এখানে কেউ ভার্সনের আছেন? আপনারা কি অনেকেই ভার্সনের আছেন? আচ্ছা, এবার আসেন আমাদের ইনফাইনাইট সিরিজ। আমরা সিরিজের কথা অলরেডি বলছি। সিকোয়েন্স কেন আমরা পড়তেছি? ওই যে ফার্স্টেই বললাম যে সিকোয়েন্সের যে পদগুলো থাকবে, যে টার্মগুলো থাকবে, এইগুলাকে যদি আপনি জাস্ট যোগ আকারে লেখেন, আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া অনেক সিরিজের মধ্যে তো মাঝে প্লাস মাইনাস বিয়োগও দেখি, কিচ্ছু যায় আসে না। বিয়োগ বলে কিছু নাই, আমরা সবসময় যোগই বলি। আপনি একটু হায়ার লেভেলে গেলে, অনার্সে যখন পড়বেন বা ইন্টারেই পড়বেন, বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখবেন আমরা একটা কথা লিখব, উভয় পক্ষে -2 যোগ করে পাই। ওখানে আমরা লিখি না যে 2 বিয়োগ করে পাই। তো সব সময় আমাদের যে সিকোয়েন্সের যে পদগুলো থাকে, যেমন ধরেন এরকম যদি হয় যে 2, 4, 6, 8, আমি একটু আগে লিখছিলাম, এগুলাকে যদি আপনি যোগ আকারে লেখেন +4 +6 +8 এরকম যাচ্ছে। তো এই সিরিজটাকে আমাদের বলা হয় হচ্ছে, এইটা একটা সিরিজ। আবার আরেকটা জিনিস লিখছিলাম যে 2 + 4 + 8 যোগ কত 16 যোগ এরকম যাচ্ছে, এটাকেও সিরিজ বলা হয়। এখন দেখেন এই যে আমাদের যে দুইটা টার্ম আছে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই দুইটা টার্মের মধ্যে তাদের সম্পর্ক কি, সেই সম্পর্কের উপর নির্ভর করে আমরা সিরিজকে নর্মালি দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করি। এখানে কি ঘটনা ঘটছে দেখেন, এটার চেয়ে এটা 2 বড়, এটার চেয়ে এটা +2 হচ্ছে, এটার চেয়ে এটা কি হচ্ছে +2 হচ্ছে, এটার চেয়ে এটা +2 হচ্ছে। তো এই যে আমাদের 2 করে বাড়তেছে বা কমতেছে, অর্থাৎ একটার থেকে আরেকটা দুইটার পার্থক্য সমান। এটা থেকে এটার বিয়োগফল 2, এটা থেকে এটার বিয়োগফল 2, এটা থেকে এটার বিয়োগফল 2। এই ধরনের সিরিজকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। দেন আসেন এটার ক্ষেত্রে কি দেখেন, এটার থেকে এটা দ্বিগুণ হয়েছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি 4/2 = 2, 8/4 = 2, 16/8 = 2। তো এখানে হচ্ছে ডিফারেন্স সমান ছিল, আর এখানে এসে আমাদের রেশিওটা সমান হচ্ছে, অনুপাত সমান। তো এই ধরনের ধারাকে আমরা বলি গুণোত্তর বা সমানুপাতিক ধারা। এটা গুণোত্তর বা সমানুপাতিক ধারা। তো এই সম্পর্কে আমরা জানি, এখানে তেমন কোনো ঝামেলা নাই। এখন আমরা যেহেতু অসীম ধারা নিয়ে কাজ করব, আসেন সমান্তর গুণোত্তর জানি, অনুপাত আর এটা সমান হবে, আমাদের এখানে গুণোত্তর ধারা নিয়েই নর্মালি কাজ করি। আমরা একটা লজিক্যাল জিনিস একটু পরে যাব, আমরা আগে কিছু সংজ্ঞা টঙ্গা দেখে আসি। তো দেখেন আমাদের যে সিকোয়েন্স, এটা ডট ডট দেওয়া মানে অসীম। তো আমরা যদি এরকম একটা ধরেন ধারা চিন্তা করি যে E1, নর্মাল ধারায় লিখি যে 2 + 4 + 8 যোগ হচ্ছে 16, এরকম একটা ধারা যাচ্ছে।
একটা ধারার একটা সিরিজের যে পদ আছে তার উপর নির্ভর করে আজে বাজে কথাবার্তা এগুলা আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সসীম বা শান্ত ধারা, আর একটা হচ্ছে অসীম বা অনন্ত ধারা। এটা হচ্ছে কি ফাইনাইট আর এইটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, দুই ধরনের সিরিজ। তা আমরা এখানে তো নর্মালি ইনফাইনাইট সিরিজ নিয়ে কাজ করব। তো ধরেন এইটা আমাদের একটা ইনফাইনাইট সিরিজ। তো এই ইনফাইনাইট সিরিজের অসীম সংখ্যক পদ আছে। আচ্ছা আমাকে বলেন তো, আপনারা অনেক কিছু পড়াশোনা তো করলেন, এই ইনফিনিটি বলে কি পৃথিবীতে কিছু আছে? ইনফিনিটি বলে পৃথিবীতে কিছু আছে? চিন্তা ভাবনা করে বলেন তো। জি, আসলে ইনফিনিটি বলে নাম্বার বলেন যাই বলেন, ইনফিনিটির অস্তিত্ব কিন্তু নাই। যখন আমরা একটা জিনিসকে প্রকাশ করতে পারি না, মনে হয় যে এটা অনেক বড়, সেই জিনিসটাকে আমরা আসলে ইনফিনিটির সাথে তুলনা করি, চিন্তা করি, অনেকভাবে চিন্তা করি। যেমন এটাতে ইনফিনিটির কথা কেমন আসে? ধরেন এখানে 2 এর সাথে 4 যোগ করলে 6, 6 এর সাথে যদি 8 যোগ করেন 14, 14, 14 এর সাথে 16 যোগ করলে 30। তো দেখা যাচ্ছে এখানে যত পদ আছে আপনি মান যত যোগ করতেছেন তার মান বৃদ্ধি পাচ্ছে। এখন এইটার তো আর কোনো শেষ নাই, সে যাইতেই থাকবে। এরকম জিনিস যদি আপনি যোগ করেন, মান কিন্তু বাড়তেছে, তাহলে টোটাল যোগফল কত হতে পারে? বলেন তো। মানে এরকম 2 এর সাথে 4 6, 6 এর সাথে 8 14, তার সাথে 16 30, এরপর একটা 32 যোগ করলে 62, তার সাথে 64 যোগ করলে হবে 126। এরকম তো বাড়তেইছে। তাহলে এইরকম এক সময় যদি আমরা যোগ করি, বলেই দিছি ইনফাইনাইট সিরিজ, যোগ করতে 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 এক সময় যে কত পাবো? জি, ওকে, একজন অনেক ভালো কথা বলছেন যে এটার আসলে টোটাল এক্স্যাক্ট কোনো সাম নাই, এক্স্যাক্ট কোনো যোগফল নাই, কিন্তু আমরা বলি যেহেতু মান বৃদ্ধি পাচ্ছে এটা যোগ করে ইনফিনিটি পাওয়া যাবে। কিন্তু এই ইনফিনিটি তো একটা অনর্থক জিনিস, এর কোনো অর্থ নাই। আপনি যেমন এখানে যোগ করে অনেক বড় হয়েছে বলে ইনফিনিটি বলতেছেন, আবার আপনি দেখবেন 1/0 পাবেন অনেক জায়গায়, আবার 5/0 পাবেন অনেক জায়গায়। এগুলাওকে আপনি কার সাথে কম্পেয়ার করবেন, তুলনা করবেন ইনফিনিটির সাথে। তো এর সংজ্ঞা তো এক এক জায়গায় এক এক রকম, আসলে এর কোনো অস্তিত্ব নাই। আমরা একটু বোঝাই যে মানে যখন ঠেলায় পড়ে যাই, কোনো কিছু পারি না, তখন আমরা বলে দিই যে হ্যাঁ এটা ইনফিনিটি হইতে পারে, যেগুলোর কোনো নর্মালি খুব কম ব্যাখ্যা আছে। তো এখানে কিন্তু ইনফিনিটি বড় অর্থে বোঝানো যাচ্ছে। তো এইরকম যে কোনো 5/0 আনডিফাইন্ড, এটা ঠিক আছে, কিন্তু এর দুইটা প্রান্তিক মান আছে। আমরা ইনফিনিটি বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে প্রান্তিক মান। প্রান্তিক মান এটা আনডিফাইন্ড নিঃসন্দেহে, কিন্তু এর একটা প্রান্তিক মান আছে। কিভাবে আসছে? আমাকে বলা হয় যদি 5কে আপনি 1 দ্বারা ভাগ দেন 5 হবে। এটাও একটা কাল্পনিক জিনিস। এই যে প্রান্তিক মান আমি হয় প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, যে কোনো একটা চিন্তা করতে পারি। এটাও একটা কাল্পনিক জিনিস। কিভাবে? 5কে 1 দ্বারা ভাগ দেন 5 আসলো। আপনি একটু চিন্তা করেন তো, 5কে যদি 0.1 দ্বারা ভাগ দেন কত পাবেন আপনি? 50। যদি 5কে আপনি 0.001 দ্বারা ভাগ দেন তাহলে আগে তো 50 ছিল, দুইটা শূন্য বাড়বে। এখন আপনি 5কে যদি 0.0000001 দ্বারা ভাগ দেন তাহলে 50 1 2 3 4 5 6 এরকম কিছু হবে। তো দেখা যায় যে কি, যে এই যে লবের মানটা যত কমতেছে, আপনার এই মানকে যত কমান, কমাইতে 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 এই হরের যে মান, এটা যখন আস্তে আস্তে কমতে কমতে 0 এর দিকে যাবে, এই মানটা তত বাড়বে। এর মান বাড়তে 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 সে ইনফিনিটির দিকে চলে যায়। এই জন্য আমরা বলি যে এটার একটা প্রান্তিক মান আছে, সেটা হচ্ছে কত? ইনফিনিটি। আমরা কিছু ক্ষেত্রে এটা ঠেলাই পড়লে ইউজ করি।
এই ক্ষেত্রে আমরা ইনফিনিটিটা ব্যবহার করি, তাছাড়া অন্য কোনো কারণ নাই। প্রান্তিক মান আছে, অবশ্যই এটা অসংজ্ঞায়িত, জিরো দ্বারা কোনো কিছু ভাগ যায় না। এই কে বলছে লিমিট এক্সিস্ট করে না ইনফিনিটি থাকলে? অনেক জায়গায় আছে ইনফিনিটি থাকলে লিমিট এক্সিস্ট করে, অনেক জায়গায় আছে ইনফিনিটি থাকলে লিমিট এক্সিস্ট করে। আচ্ছা, এবার আসেন, আমাদের হচ্ছে আংশিক সমষ্টি। এটাকে আমরা বলি পার্শিয়াল সাম। এটা আমাদের কাজে লাগে, যদিও জেনারেল ম্যাথের জিনিস। এখন একটু বলি, জেনারেল ম্যাথের কিছু আইডিয়া আপনাদের লাগবে, যেহেতু জেনারেল ম্যাথটা টোটালি বাদ। এইখানে যে সিরিজ আছে, এই সিরিজের মধ্যে জেনারেল ম্যাথেও তো আমাদের ধারা আছে, গুণোত্তর ধারার মধ্যে সসীম ধারা আছে। ওইখান থেকে দুই তিনটা অঙ্ক আমাদের একটু দেখতে হবে। ওইটা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। জেনারেল ম্যাথ থেকে যে দু একটা অঙ্ক লাগবে পিডিএফ আকারে দিয়ে দিব। আচ্ছা, এবার আসেন পার্শিয়াল সাম কিংবা আংশিক সমষ্টি। আংশিক সমষ্টি হচ্ছে একটা অসীম ধারা, একটা ইনফাইনাইট সিরিজ আছে। এই সিরিজের যদি আপনি একটা পদের যোগফল নেন, দুইটা, ধরেন আমি এরকম লিখলাম S2 লিখলাম, এটা দ্বারা আমি বোঝাচ্ছি হচ্ছে দুইটা পদের সমষ্টি। তাহলে আপনি 4 আর 2 যোগ করলে কত হয়? 6। আপনি এখান থেকে S3 লিখলেন, আমি কি বোঝাচ্ছি? তিনটা পদের সমষ্টি। তাহলে 4 আর 2 6 আর 8 কত? 14। আমি এখান থেকে S4 লিখলাম, আমি কি বোঝাচ্ছি? চারটা পদের সমষ্টি। তাহলে চারটা পদের হচ্ছে কত হয়? 30। এই যে একটা ইনফাইনাইট সিরিজ থেকে আপনি 2টা 3টা 4টা 5টা, যখন যেটা দরকার, 10টা 20টা এন সংখ্যক পদের যদি সমষ্টি নির্ণয় করেন, ওই সমষ্টিটাকেই বলা হয় আংশিক সমষ্টি। এই যে প্রত্যেকটাকে বলতেছি আমরা আংশিক সমষ্টি বা পার্শিয়াল সাম। এই আংশিক সমষ্টির উপর আমরা নর্মালি দুইটা সূত্র পড়ি। একটা হচ্ছে SN, এটাকে আমরা বোঝাচ্ছি কি? এন সংখ্যক পদের আংশিক সমষ্টি। এটা আপনারা ভালো করে জানেন। একটা হচ্ছে r⁻n-1 ডিভাইডেড বাই, এটা হলো r-1। এটা কখন হয়? যখন r হচ্ছে 1 থেকে বড়, এবং আমরা বলি a ইন্টু 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r, যখন এটা হলো r 1 থেকে ছোট। আর যদি r এর মান 1ই হয়, তাহলে এটা তো জানেনই কি হবে। r এর মান 1 বসিয়ে দেখেন, আপনি যদি এখানে r এর মান, আমি বলছি হয় 1 থেকে ছোট হবে অথবা 1 থেকে বড়, আমরা কিন্তু r এর মান এখানে 1 বলি নাই। যখনই এখানে r এর মান 1 দিয়ে দিবেন, তখন একটা ঝামেলার তৈরি হবে এই জায়গায়, যে হর 0 হবে। আনডিফাইন্ড, লবের উপর ডিপেন্ড করে অনির্ণেয় হতে পারে। তো এই হচ্ছে কাজ। তো এই যে এই জিনিসটাকে আমরা আংশিক সমষ্টি বা পার্শিয়াল সাম বলি, এটা একটু মাথায় দিতে পারে। মানে কোশ্চেনের মধ্যে আংশিক সমষ্টি কি আপনাকে বললো, ব্যাখ্যা করো, 2 মার্কের জন্য দিয়ে দিল, তখন আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে যে কোনো একটা অসীম ধারা যে কোনো সংখ্যক পদ নিয়ে যদি আমরা সমষ্টি নির্ণয় করি, 5টা 10টা 20টা বা n সংখ্যক পদ নিয়ে যে সমষ্টি নির্ণয় করা হয়, ওটাকেই আমরা নর্মালি আংশিক সমষ্টি বলি। তো এই যে এইটা দ্বারা আমাদের 2-4টা অঙ্ক একটু দেখবেন, কারণ এখানে ক্যালকুলেশনটাতে ঝামেলা হয়। এখানে ঝামেলার অঙ্ক নাই, আমাদের জেনারেল ম্যাথে কিছু ঝামেলার অঙ্ক আছে, রুট দিয়ে একটা আজে বাজে ক্যালকুলেশন আছে, ওইগুলো আমাদের একটু দেখতে হবে এই জাতীয় জিনিসের ক্ষেত্রে। এবার হচ্ছে আচ্ছা, অনির্ণেয় আকার। আমি 2-1টা নিয়ে একটু কথা বলি, বেশি কথা দরকার নাই। অনির্ণেয় আকার, আর একটা হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, অনির্ণেয় আকার মানে কি? যেটা বাংলা তো বুঝতে পারতেছেন, আগে বাংলা নিয়ে একটু কথা বলি। বাংলা নিয়ে কথা হচ্ছে অনির্ণেয় আকার মানে যেটা নির্ণয় করা যায় না, সেটাকে আমরা অনির্ণেয় আকার বলি।
যেমন ধরেন আপনি যদি এরকম একটা জিনিস চিন্তা করেন 0/0, আপনাকে বলা হলো 0/0 এর মান কত, এটার মান কত। এখন 0/0 মান কি এটা কখনো বলা যাবে না। এখন আপনি ধরেন একটা ফাজলামি করার জন্য চিন্তা করলেন যে এরকম যে 0 = 0, আপনি এরকম একটু চিন্তা করলেন, চিন্তা করে দেখেন আপনি এই পাশে কি করলেন, এ পাশে একটা 2 গুণ করলেন, এ পাশে ধরেন একটা 3 গুণ করলেন। এখন আপনার মনে হইল যে আপনি দুই পাশ থেকে 0 বাদ দিয়ে দিলেন, তাহলে আপনি এখান থেকে হয়তো দেখাইতে পারবেন যে 2 = কত হচ্ছে 3। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি চিন্তা করতেছেন আপনি, অথবা আপনি এভাবে চিন্তা করেন যে আপনি এখানে কি দেখাইতে পারেন যে 2/3 সমান হচ্ছে 0/0। তা আপনি এখান থেকে দেখাচ্ছেন যে 0/0 এর মান হচ্ছে 2/3 হচ্ছে। এখন আপনার তো এটা আপনার উপর ইচ্ছা করবে যে এখানে 0 = 0 লেখে এবার আপনার খুব শখ হইছে এক পাশে হচ্ছে কত যোগ করেন, 5 যোগ করেন, আর এক পাশে আপনি 9 গুণ করেন। তো এখানে আপনি লিখতেই পারেন যে 5/9 এটা সমান হচ্ছে 0/0। তাহলে কি দেখা যাচ্ছে, এই যে 0/0 যে জিনিসটা এটা আপনাকে এক এক সময় এক এক ভ্যালু দিচ্ছে, কখনো 2/3 দিচ্ছে, কখনো 5/9, এটা আপনার উপর নির্ভর করতেছে, অর্থাৎ এক এক সময় এক এক মান দিচ্ছে। বাট ম্যাথমেটিক্স কি বলে, একটা জিনিসের ভাগফল সেটা তো একটা ফিক্সড সংখ্যা হওয়া উচিত। তো এই যে এটা নির্ণয় করা যাচ্ছে না, সে এক এক জায়গায় এক এক রকম মান দিচ্ছে। তো এদেরকে বলা হয় হচ্ছে অনির্ণেয় আকার, যেটা নির্ণয় করা যায় না। অনির্ণেয় আকার বা আনডিটারমাইন্ড, এটা এরকম ইনফিনিটি, এটার মান আপনি যা ইচ্ছা তাই আনতে পারবেন। আপনি যদি লেখেন ইনফিনিটি, কথা শোনা যায়, কথা শোনা যায়। আচ্ছা, এখন আপনি যদি ইনফিনিটি সমান ইনফিনিটি লেখে দুই পাশে যা ইচ্ছা গুণ দে, এর মান ইচ্ছা করলে 2/3, এর মান হাফ, 5/9 আনতে পারবেন। এদেরকে নর্মালি অনির্ণেয় আকার বলে, যাটা নির্ণয় করা যায় না, এক এক সময় এক এক মান আপনি ইচ্ছা মতো নিয়ে আসতে পারবেন। দেন আসেন অসংজ্ঞায়িত। কি অসংজ্ঞায়িত হচ্ছে যার কোনো সংজ্ঞাই নাই। দেখেন আমি বলি অনির্ণেয় আকারও কিন্তু অসংজ্ঞায়িত, মানে যে ক্ষারকের মতো কিছুটা অবস্থা, প্রত্যেকটা অনির্ণেয় আকারই অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত কি আপনি জানেন, ওই যে আপনার একটু আগেই বলছেন 1/0, দেন কি 1 ধরেন হচ্ছে কত ইনফিনিটি, এই জাতীয় জিনিস এগুলো হলো অসংজ্ঞায়িত, যেটার কোনো সংজ্ঞা নাই কিন্তু এদের প্রান্তিক মান থাকে। আমরা একটু আগে এদের প্রান্তিক মানের কথা কিন্তু বলছি। এটাকে আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ধরতে পারি, এটাকে আমরা 0 ধরতে পারি, এই জাতীয় জিনিস। আচ্ছা, এটা নিয়ে আমরা লাস্টের দিকে একদিন আরও বিশদ আলোচনা করব, এটা চিন্তার কিছু নাই। এখন আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে পার্শিয়াল সাম। তো পার্শিয়াল সাম গেল, আংশিক সমষ্টিটা একটু ভালো করে পড়বেন। এই সকল জিনিস কিন্তু খুব একটা আসে না বা আমরা এরকম সিরিয়াসলি পড়িও না। এবার আসেন অসীম ধারার সমষ্টি। দেখেন আপনাদের হচ্ছে এগুলা পরীক্ষায় আসে না বলতে ইনফিনিটি এগুলো আসে না, কিন্তু আপনার সিকোয়েন্সটা ইম্পর্ট্যান্ট। এবছর প্রশ্ন আসুক মোটামুটি বুঝতে পারবেন, এমসিকিউতেও কাজে লাগবে। তারপরে এই যে এসএন এর যে ব্যাপারটা, এন সংখ্যক পদের সমষ্টি, ওটার মধ্যে একটা অঙ্ক দেখব, ওইটা পরীক্ষায় আসে। আপনি টেস্ট পেপার খুলে দেখতে পারেন, অনেক বেশি আসে। একটা ধারা দিয়ে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে, যে 10টা পদের 20টা পদের সমষ্টি। দেন আমাদের অসীম, এটা তো আসেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই।
আমি তো ফার্স্টেই বলছি আমরা প্রথম ক্লাসগুলো একটু বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলবো, সেকেন্ড ক্লাসে যে এটা টোটাল এটার উপর কী কী সৃজনশীল আসতে পারে বা কী কী প্রিভিয়াস ইয়ারে আসছে, এই বছর কি ইম্পর্টেন্ট, আমরা সৃজনশীল প্র্যাকটিসও করব মোটামুটি সবই। আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে যেদিন ইনশাল্লাহ ক্লাসের আগে আপনারা পিডিএফ পেয়ে যাবেন ওইটার কী কী করতে হবে বা কী কী পড়বেন এটা। আচ্ছা, অসীম ধারার সমষ্টি সেটা হচ্ছে এস ইনফিনিটি, এটা কত a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। বাট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই শর্তটা, এই শর্ত কি ছিল? শর্ত হচ্ছে পরম মান আর লেস দেন হচ্ছে 1 হতে হবে। এটা যদি এটা হয় আমরা বলি যে কোনো একটা সিরিজের বা ধারার, অসীম ধারার বা অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা যায়। এটাকে কি বলা হয়? এটাকে দুইটা নামে, বইতে যে সংস্কৃত ভাষা সেটাতে বলা হয় অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি অথবা অসীম সংখ্যক পদের সমষ্টি। তো এই অসীম পদের সমষ্টি এস ইনফিনিটি সমান এ ভাই। অঙ্ক তো খুব সোজা, এই অঙ্ক আপনার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায়ও আসে বা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায়ও আসে। জাস্ট এই একটা ছোট্ট অসীম ধারা দিয়ে বলবে তার সমষ্টি নির্ণয় করো। তো এগুলো ওই পর্যন্ত যে কাজে লাগবে। এখন আমার কথা হচ্ছে লিখলাম এস ইনফিনিটি সমান এ বাই, এই সূত্র থেকেই আসছে। এই যে এস এন এর যে সূত্র, এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই কত আর মাইনাস 1, এইটা বা a ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এই সূত্র থেকেই কিন্তু এটা আসছে। এটা আলাদা যে কোনো কিছু হয়েছে তা না, এখান থেকেই আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই শর্তটা কেন? আমি বলতেছি যদি এটা হয় তাহলে আপনি এস ইনফিনিটি নির্ণয় করতে পারবেন, আর এটা যদি না হয় তাহলে এস ইনফিনিটি নির্ণয় করতে পারবেন না। কেন? কেউ কি বলতে পারবেন কেন এই কাজ আমরা করি? চিন্তা ভাবনা করে কি চিন্তা ভাবনা আমরা এটা কেন, এটা হতেই হবে, এটা না হলে কেন সমষ্টি পাওয়া যায় না অসীম সংখ্যক পদের? গুড, অনেক কঠিন ভাষা বলে ফেলছেন হাবিবুল্লাহ খান, থ্যাংক ইউ। যে সিরিজটা হচ্ছে ডাইভার্স করে, ডাইভার্স মানে কি? হাবিবুল্লাহ খান, কনভার্স করে ডাইভার্স করে, কনভার্স ডাইভার্স, কনভার্জেন্স ডাইভার্জেন্স মানে কি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনাদের অ্যান্সার পাইছি। আর ইকুয়াল 1 হলে ইনফিনিটি আসে, ওকে ভালো কথা। এবার আসেন আমি একটা ছোট্ট ধারা দিয়ে বোঝাই, এত ঝামেলা দরকার নেই, আমরা অলরেডি বুঝে ফেলছি, একটু আগে লিখছিলাম, মানে ছোট্ট ধারা দিয়ে বোঝাই আপনার সুবিধা হবে। ধরেন যে কোনো একটা সিরিজ আছে, এরকম দিলাম, আমি কমনটাই লিখি, কমন জিনিস লিখতে ভাল লাগে, বেশি আনকমন লিখে লাভ নাই। +16 এরকম একটা ইনফাইনাইট সিরিজ। দেন আসেন এইটা 1 + ½ প্লাস 1/4 প্লাস 1/8, এইটাও একটা ইনফাইনাইট সিরিজ, দুইটা সিরিজ। এখন ভালো করে শুনে অ্যান্সার দিবেন। সেটা হচ্ছে আমাকে বলেন তো, এইটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা সমষ্টি নির্ণয় করব, যোগফল নির্ণয় করব। তো এই সিরিজের মান বাড়তেছে, এই সিরিজের যে লাস্টে যে পদটা থাকবে ওটা কত চিন্তা করব আমরা? এই সিরিজের লাস্টে যে টার্মটা থাকবে এটা আমরা কত চিন্তা করব? জি, মানে যদি এরকম বাড়তেছে 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 বলে আমরা লাস্টে চিন্তা করি যে এটা লাস্ট টার্মটা হচ্ছে ইনফিনিটি আছে। এখন আপনি নিজেই চিন্তা করেন, এরকম যাইতে যাইতে লাস্টে ইনফিনিটি আছে। এখন ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত কোনো কিছুর যোগফল নির্ণয় করা সম্ভব? ইয়েস অর নো? জি, এই যে এই কারণে যখন ধরেন, তাহলে এক্ষেত্রে ঘটনাটাকে আমরা আর এর সাথে কেন করি? যখন আর এর ভ্যালুটা এখানে কত হচ্ছে 4/2 মানে হচ্ছে 2, তাহলে মডুলাস অফ আর, পরম মান আর মানে পরম মান 2 মানে হচ্ছে কত 2। এই যে এই মানটা দেখেন 1 থেকে বড় হয়ে যাচ্ছে। 1 থেকে বড় হওয়া মানে কি? রেশিও, অনুপাত 1 থেকে বড় হওয়া মানে প্রথম পদের থেকে পরের পদ বড়।
তারপরেরটা আরও বড়, তারপরেরটা আরও বড়, মানে মান বাড়তেছে। তো বাড়তে বাড়তে ওইটা ইনফিনিটিতে চলে যায়। আর ম্যাথ এটা কখনো অ্যালাউ করবে না যে আপনি ইনফিনিটি পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারেন। ওই যে একটা মূলা ধরাই দেওয়া যে ইনফিনিটি আছে, তাহলে এর যোগফলও ইনফিনিটি হবে, কিন্তু যার কোনো নির্দিষ্ট মান নাই। তো এই কারণে আমাদের যে ঘটনা ঘটে এই ধরনের সিরিজে, যে সকল ক্ষেত্রে আর এর মানটা 1 থেকে বড় হয়, এদের যদি আমরা সাম নেই, এদের অসীম সংখ্যক পদের সমষ্টি পাওয়া যায় না। আপনি থিওরিটিক্যালি বলতে পারেন যে হ্যাঁ এটা সমষ্টি ইনফিনিটি, বাট ওটা ম্যাথমেটিক্যালি আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখন এইটার ক্ষেত্রে বলেন তো সবাই, এই পরেরটার ক্ষেত্রে এইটার লাস্ট টার্মটা আমরা কত চিন্তা করতে পারি, লাস্ট পদটা কত হতে পারে? জি, লাস্ট পদটা হচ্ছে এরকম নিচে মান বাড়তেছে, তো বাড়তে 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 আমরা বলতে পারি 1/∞ হবে। এই 1/∞ কি? এটা হচ্ছে টেন্ডস টু 0, 0 এর কাছাকাছি একটা মান, 0 এর দিকে যাচ্ছে, 0 এর কাছাকাছি একটা মান। তাহলে ধরেন আপনি টেন্স টু 0 মানে কি? 0 এর কাছাকাছি যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এটা 0। এখন আপনি আমি তো নর্মালি বুঝতে পারবো যে 1 থেকে শুরু করে 0 পর্যন্ত সংখ্যা আছে, এদের যোগফল বের করব। এটা নির্ণয় করা সম্ভব যে 1 থেকে 0-এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলো যোগ করলেন। এইটা আমরা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি বের করা পসিবল। এই জন্য আমরা বলি, তো এক্ষেত্রে আর এর ক্যাটাগরিটা কি হয়? আর এর ক্যাটাগরি হয় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হাফ। তাহলে মডুলাস অফ আর সমান মডুলাস অফ হাফ ইকুয়াল হচ্ছে হাফ, এটা লেস দ্যান 1। তো যখন এটার যে লেস দ্যান 1 হয় তখন আমরা বোঝা যায় যে এটা কমতে 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 কমতে, অর্থাৎ এটা ডিক্রিজ করতেছে, মান কমতে কমতে যে 0-তে ঠেকে। তো 0 থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় করা সম্ভব। তো এটা দ্বারা আমাদের অঙ্ক খুব কমন অঙ্ক আছে, সব বোর্ড পরীক্ষায় কলেজ স্কুল পরীক্ষাগুলোতে আসছে। অঙ্ক আমরা নেক্সট ডেতে দেখব, সমস্যা নাই। ম্যাথ আমরা নেক্সট ডেতে দেখে ফেলতে পারবো, আমাদের যথেষ্ট সময় আছে। তো এই হলো আমাদের কাজ। এবার আসেন আর একটা জিনিস আমরা একটু দেখব, সেটা হলো সিরিজ আমরা নেক্সট ডেতে যোগফল আমরা নির্ণয় করতে পারবো, এটা নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা নাই। বাট আমাদের আগে মেইন জিনিসগুলো একটু ক্লিয়ার করা দরকার। আচ্ছা, আমার নাম হচ্ছে ভাই, এইটা আমার নাম। আচ্ছা, এবার আসেন আমরা আসলে এতক্ষণ যা করলাম তার আলোকে একটা ছোট্ট অঙ্ক আপনাদের করতে দিব, আমি করব না, আপনাদেরকে করতে দিব 1 প্লাস হাফ প্লাস 1/4 বইয়ের অঙ্ক আগেই বলে দেই, আমি জাস্ট একটু ওয়ার্ম আপ করা। এইটা একটা ইনফাইনাইট সিরিজ আছে, রিপ্লাই আমাকে দেন, সমস্যা নাই। এইটা আপনারা দুইটা জিনিস বের করে দিবেন, আপনারা আমাকে S10 বের করে দিবেন, আর আপনারা আমাকে S ইনফিনিটি, এই দুইটা মান আমাকে একটু বের করে দেন কাইন্ডলি। S10 এবং S ইনফিনিটি এই দুইটা মান আমাকে বের করে দেন।
ভালোই তো মনে হচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে 2 আসবে, থ্যাঙ্কস। এটা 2, এটা তো ভালো করেই বোঝা যাচ্ছে a/1 মাইনাস আর। এখানে a কত? এটা হলো a/1 মাইনাস আর। এ হচ্ছে 1, আর মানে হচ্ছে 1 মাইনাস হাফ। হাফ তো এটা হবেই, তাহলে 1/1/হাফ মানে 2। তো এস ইনফিনিটি, S10টা একটু ঝামেলা, এটা বলেন কি হবে? S10 1023/512। আমি জানি না কি হবে, আপনাদের কথার উপর আমি ইমান নিয়ে আসলাম। 1023/512 সূত্র কি? a ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে a হলো 1 মাইনাস হাফের পাওয়ার হচ্ছে কত? 10 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ। তাহলে কত দাঁড়াচ্ছে? 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার 10 মানে হচ্ছে 1024 ডিভাইডেড বাই হলো হাফ। তাহলে হ্যাঁ, 1023 বাই হচ্ছে 512। 1023/512। 1023 আর মনে হয় কাটা যায় না, 3 দ্বারা যায়। 5 একে 6, না 3 দ্বারা যায় না, আর কাটা যায় না, এটাই। তো এই যে এই ছোটোখাটো জিনিসও কিন্তু পরীক্ষায় আসে। 10টা পদের সমষ্টি, যেটাকে আংশিক সমষ্টি বলতেছি। 20টা পদের সমষ্টি কত, কখনো বা 30টা পদের সমষ্টি কত, কখনো বা 40টা পদের সমষ্টি কত। এবার আসুন, এবার আমাদের কাজ। দেখেন, অসীম ধারার সাহায্যে, অর্থাৎ আমরা মূলদীয় আবৃত দশমিক বা যেটাকে পনুপনিক বলি, এইটা কিন্তু আমরা শিখছি। এটাকে হচ্ছে চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা পদ্ধতিতে একটা ওয়েতে আমরা এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতাম। মানে মূলদীয় ভগ্নাংশ, মূলদ সংখ্যা তো বুঝেন, p/q আকার তো নট নেসেসারি, যে দুইটা পূর্ণ সংখ্যার, দুইটা ইন্টিজারের ভাগফল বা রেশিও আকারে প্রকাশ করতাম। চ্যাপ্টার 1-এ ছিল বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সিস্টেমে। তো এটা তো আমাদের ছিল। এখন সেম কাজ আমাদের কি করতে হবে? ইনফাইনাইট সিরিজের মাধ্যমে করতে হবে। এটাই হলো, যেমন আগে আমরা কি করতাম, আমরা এই জিনিসটা ছিল 0.27, এইটাকে আমরা প্রকাশ করতাম। কি করতাম আমরা? মনে করে দেখেন তো, যেটা ছিল আগে সেটা লিখতাম, বিয়োগ হলো যাদের উপর আবৃত বা পৌনঃপুনিক নাই, এখানে 0 এর উপর নেই, তাহলে 0 বিয়োগ। আর নিচে কি করতাম? নিচের কাজ হচ্ছে দশমিকের ডান পাশের সাইডের জন্য যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলা হচ্ছে 9, অর্থাৎ আমরা লিখতাম 27 ডিভাইডেড বাই 99, 3/11। এটা হলো আমাদের অ্যান্সার। এখন এই যে কাজটা আমরা করলাম, আমাদের এখন একটু মানে কাজই হচ্ছে, টিচারদের তো কোনো ধরনের কাজ নাই। একটা জিনিস আপনি সোজা ছোটোভাবে জানেন, এখন আপনাকে তারা বলবে এই জিনিসটা টেনে হেঁচড়ে ইয়া লম্বা করে করেন। এজন্য তারা আপনাকে কি করবে? 2টা মার্ক বেশি দেবে, এতটুকুই পার্থক্য, আর কোনো কাজ নেই। টেনে হেঁচড়ে লম্বা, এটা তো এভাবেই ঠিক ছিল, শুধু শুধু আবার আরেকটা পদ্ধতি আনার কোনো দরকার ছিল? তো
এই জিনিসটা আমাদের এই দশমিক বা সিরিজ অসীম ধারার সাহায্যে করতে হবে, ইনফাইনাইট সিরিজের সাহায্যে। তো এটা করতে গেলে যে কোনো একটা পৌনঃপুনিক এটা সমান যদি আমি এটা তুলে দিই, কি লিখতে পারবো বলেন তো? কি লেখা যাবে? আমি এই আবৃত দশমিক যেটা বা পৌনঃপুনিক বাদ দিয়ে দিলাম, কি লেখা যাবে? এই দশমিকের পর কি লিখবো? শুধু 27 রেখে লিখে দিব না আরো কোনো কাজ আছে? জি, এটাকে আমরা নর্মালি লিখি 27 27 27, এরকম বেচারা সারা দিন যাইতে থাকে, অর্থাৎ এটা একটা ইনফিনিটি জিনিস। তো এই জিনিসটাকে এখন আমাদের কাজ হচ্ছে সিরিজ বা ধারাতে রূপান্তর করা। তো এটা যখন আমরা ধারাতে রূপান্তর করতে যে তখন আমরা কি করি, প্রথমে যতটুকু রিপিট আছে ওইটা নেবেন, আপনি এতটুকু নিলেন, তাহলে আপনি লিখলেন 0.27 যোগ, এখানে আমরা কয় ঘর নিছি? 2 ঘর নিছি, যত ঘর নিব ততগুলো শূন্য, অর্থাৎ 2টা শূন্য, এখানে কত হবে? 27 যোগ। এবার আপনার কাজ কি? এখানে যত কয় ঘর নিছেন? 4 ঘর নিছেন, তাহলে 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা, দেন হচ্ছে 27 যোগ, এভাবে যাইতে থাকতেছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এদেরকেও যদি যোগ করেন, যেমন এই 27 এটার সাথে যোগ করলে এই 27টা এসে এখানে বসবে, এটা যোগ করলে এখানে যে বসবে, টোটাল যোগফলটা আমাদের সেম থাকে। তো আমাদের দেখেন এটা একটা ইনফাইনাইট সিরিজ হলো। এখানে আমরা কি কি জানি? এ জানি, এ হচ্ছে 0.27, আর এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 0.0027 ডিভাইডেড বাই হলো 0.27, কত আসে বলেন? দশমিক যদি কেটে দেই, এখানে 2টা 0 যাবে, যদি কাটাকাটি করি 1/0.01 আসে। এটা কি 0.01 হয় না? 1/100, 1/100 মানে হচ্ছে, আচ্ছা 1/100ই দিলাম, ভালো হবে, দেখতে ভালো দেখা যাবে। তো এই যে আর এর ভ্যালু পাইলাম, আর এর ভ্যালু থেকে তো আমাকে আগে দেখাইতে হবে যে এই বেচারার ইনফাইনাইট সিরিজ মানে সমষ্টি সাম হবে কিনা। তখন আমরা যে ওইটা একটু টেস্ট করে দেখাবো আমরা, যে পরম মান 1/100 ইকুয়াল হচ্ছে 1/100, যেটা হচ্ছে লেস দ্যান কত? 1। সুতরাং আপনি অসীমতক সমষ্টি পাবেন ইনফিনিটি সংখ্যক, এইখান থেকে আপনি লিখতে পারেন এস ইনফিনিটি ইকুয়াল। এখন আমাদের সূত্র a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটাকে আমরা আসলে এভাবে লিখতে ভালো হইতো 0.01, তাহলে আমার জন্য একটু সুবিধা হইতো ক্যালকুলেশন করতে, আমি একটু সুবিধা পাইতাম, লেস দেন 1। তাহলে এর মান হচ্ছে 0.27 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.01, তাহলে এটা হচ্ছে 0.27 ডিভাইডেড বাই 0.99, এটা হইতো 27/99, মানে হচ্ছে কত? 3/11। তো আমাদের অ্যান্সার সেম, শুধু এটাকে পেঁচায় টেচায় এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হচ্ছে। এই হলো কাজ। তো এই জাতীয় জিনিসগুলো আপনাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, কারণ যখন একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেয় তখন কিন্তু আমরা এই সিরিজটা ভাঙতে অনেক সময় প্রবলেম করি, ওই প্রবলেমটা করা যাবে না। যখন সামনে ধরেন 2.305 এদের উপর পৌনঃপুনিক দেয়, তখন আমরা এইগুলো ভাঙতে একটু প্রবলেম হয়, ওই জাতীয় প্রবলেমগুলো হওয়া যাবে না। আমি জাস্ট একটা লাইন লিখবো, একটা লাইন লিখে একটা লাইন লিখবো, দাঁড়ান একটু, একটা লাইন লিখবো। দেখেন আপনাদের এমসিকিউ এ আসলে কিন্তু ভাই আবার সিরিজে কইরেন না, এটা রিটেনের জন্য। এমসিকিউতে আসলে নর্মালি করে দেবেন, কোনো ঝামেলা নেই। আমি এই ধরনের জিনিসের কথা বোঝাচ্ছি। ধরেন 2.305 এরকম আবৃত থাকলো, দেন আমরা এটাকে কি করি? 2.305 আর দরকার নেই এরকম ডট 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 দেন। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা যোগ আকারে লিখি, 0.305
305 305 এরকম ডট ডট ডট। তো এটা তো গেল, আসলে আমরা এইটাকে সিরিজে প্রকাশ করি এই জিনিসটাকে, এটাকে আমরা তখন কি লিখি 0.305 প্লাস 0.1টা 2টা 3টা 0 305 প্লাস এরকম যাচ্ছে। দেন আমরা এটার সূত্র দ্বারা অ্যাপ্লাই করে টোটাল মানটা বসায় দিলে আমাদের মান চলে আসে। বসেই থাকেন, দাঁড়াইতে হবে কেন? তো এই হলো আমাদের কাজ, মোটামুটি এতটুকুই। এর বাইরে আমাদের আলোচনার বাইরে একটা কথা বলবো, সেটা হচ্ছে নেক্সট ডেতে আমাদের যেটা কাজে লাগবে, পরম মান, অসমতার চিহ্ন পরিবর্তন, এই জিনিসটা আমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে, কিন্তু একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে, আপনার অটোমেটিক মনে থাকবে। অসমতার চিহ্ন পরিবর্তন, অসমতার চিহ্ন পরিবর্তন, একটু ভালো করে খেয়াল করেন এটা। অসমতা বলতে আমরা কি বুঝি? সমতা বলতে বা ইকুয়াল, আর অসমতা হলো ইনইকুয়াল, ইনইকুয়ালিটি, অসমতা। এখন দেখেন এই যে অসমতা, আমরা নর্মালি দুই ধরনের জানি, একটা হচ্ছে লেস দ্যান আর একটা হচ্ছে গ্রেটার দ্যান। তো অসমতার চিহ্ন পরিবর্তন আমরা বলতে কি বোঝাচ্ছি, যে অনেক সময় এই লেস দ্যানটা চেঞ্জ হয়ে বেচারা গ্রেটার দ্যান হয়, আবার এই গ্রেটার দ্যানটা চেঞ্জ হয়ে কি হয়, লেস দ্যান হয়। এটাকেই আমরা বলতেছি অসমতার চিহ্ন পরিবর্তন। তো দুইটা ক্ষেত্রে মোটামুটি এই অসমতার চিহ্নটা পরিবর্তিত হয়। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে ব্যস্তকরণ করলে। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু লাগবেই, এবং বোর্ড পরীক্ষায় যদি ধারা থেকে অ্যান্সার করেন তাহলে লাগবেই এটা কাজে 100%। ব্যস্তকরণ, এটা আপনি যদি পিওর বাঙালি কথা বলেন তাহলে উল্টাকরণ, উল্টাইলেও এটাও বলতে পারেন। ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। তো ব্যস্তকরণ জিনিসটা কি দেখেন একটু ভালো করে। ধরেন আপনি কোনো একটা অঙ্ক করতেছেন, 1/x এটা গ্রেটার দ্যান 2 আছে, কিন্তু আপনার x এর ভ্যালু দরকার। 1/x এটা গ্রেটার দ্যান 2 আছে, কিন্তু আপনার দরকার হচ্ছে x এর ভ্যালু। তো x এর ভ্যালু যেহেতু দরকার, তখন আমরা কি করি, এটাকে উল্টায় দেই। উল্টাইলে কি করা যায় একটু ভালো করে খেয়াল করি, এটাকে উল্টাই, x কে 1/x কে উল্টাইলে x হয়, 2 কেও তো উল্টাইলে হবে, 2 কে উল্টাইলে কত হবে, 1/2 হবে। এটাকে বলা হচ্ছে ব্যস্তকরণ। আমি রিভার্স করে দিলাম, উল্টায় দিলাম, দিলে এই যে চিহ্ন ছিল এটা ছিল গ্রেটার দ্যান, এই বেচারা হয়ে যাবে হলো লেস দ্যান। এটাকেই বলা হয় অসমতার চিহ্ন পরিবর্তন। আপনি যদি সবচেয়ে বেটার হয় এগুলো সংখ্যা দিয়ে বুঝেন তাহলে আপনার মাথায় ঢুকবে, হয়তোবা চলক দিয়ে বুঝলে মাথার উপর দিয়ে চলে যায়। কারণ পড়াশোনা হচ্ছে দুই প্রকার। ধরেন এইটা হচ্ছে আপনার মাথা, পড়াশোনা দুই প্রকার, একটা হচ্ছে এই বরাবর চলে যায় যেটাকে বলে স্পর্শক, আর একটা হচ্ছে এই বরাবর যায় যেটাকে আপনি বলতে পারেন হচ্ছে ছেদক। তো অনেক কিছু আছে আমরা যদি এই চলক দিয়ে বুঝি এই বরাবর চলে যায়, আর যদি সেটা সংখ্যা দিয়ে বুঝি ছোট ছোট তাহলে মোটামুটি মাথার মধ্যে ছেদ করে চলে যায়। যেমন ধরেন আমি যদি আপনাকে নর্মালি কোশ্চেন করি বেকুবের মতো, যে 2 আর 3 এদের মধ্যে বড় কে? 2 আর 3 বড় কে? 3 বড়, তাহলে ন্যাচারালি এই চিহ্নটা এই দিকে যাবে। 2 থেকে 3 বড়। এবার ধরেন আমি ব্যস্তকরণ করে দিলাম, জিনিসটা আমি ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ করলে কি হবে ভাই, এই 2 কে ব্যস্তকরণ করলে হবে হাফ, 3 কে ব্যস্তকরণ করলে হবে 1/3। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি হাফ বড় নাকি 1/3 বড়, কে বড়?
হাফ বড় নাকি 1/3 বড়? বড়কে? জি, নিঃসন্দেহে হাফ বড়। তাহলে দেখেন হাফ তো বড়, তাহলে আমাদের জিনিসটা এইদিকে চলে আসলো। তো যখনই আমরা ব্যস্তকরণ করি বড় সংখ্যাটা হরে যায়, তো এটা ছোট হয়ে যায়। ছোট সংখ্যাটা হচ্ছে হরে যায়, মানটা পার্শিয়ালি বড় থাকে, এই জন্য এটা বড় হয়ে যায়। এই কারণেই আমরা বলি যে যখন ব্যস্তকরণ করি অসমতার চিহ্নটা পরিবর্তিত হয়। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস তারপরে আপনাদের নিচ্ছি। নাম্বার 2, আমরা বলতেছি যদি আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। ধরেন কোনো একটা অঙ্ক করতে যে এরকম আসছে যে -x <2 আসছে, এখন আপনার ভ্যালু দরকার x এর, তখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দেই। গুণ করে এটা x, এটা হয়ে যায় -2, এটা হয়ে যায় গ্রেটার দেন। যে আপনি যখনই মাইনাস দ্বারা গুণ করেন তখন অসমতার চিহ্নটা পরিবর্তিত হয়ে যাবে। এমনকি যদি দুপাশেও মাইনাস থাকে সেটাও কখনো তোলা যাবে না। এমনকি যদি দুপাশে মাইনাস থাকে, মানে আমি এটা বোঝাচ্ছি, ধরেন -x গ্রেটার দ্যান -2 আছে, আপনি এমন অকাজ করতে পারবেন না যে দুপাশ থেকে আপনি মাইনাসটা বাদ দিয়ে দিলেন, সেটাও করা যাবে না। আপনি মাইনাস যতই দুই পাশে থাক, এটা যখন দুই পাশে মাইনাস দ্বারা গুণ করবেন এটা লেস দ্যান হয়ে যাবে। তো এই যে দুইটা কারণে, একটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে আর ব্যস্তকরণ করলে, এই দুইটাতে অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। এখন এটা সংখ্যা দ্বারা বুঝলে আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আমি যদি আপনাকে নর্মালি প্রশ্ন করি 3 এবং 5 এই দুই বেচারার মধ্যে বড়কে, আপনি নিঃসন্দেহে অ্যান্সার দিবেন যে 5 বড়। এখন আপনি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেন, গুণ করে এটা হবে -3, এখানে হবে -5। -3 -5 দুইটার মধ্যে বড়কে, -3 -5 দুইটার মধ্যে বড়কে, জি এটার মধ্যে -3 বড়, তাহলে চিহ্নটা এই দিকে আসলো। এই যে দেখেন চিহ্ন চেঞ্জ হয়ে গেল। আর দুপাশ থেকে কিন্তু মাইনাস তোলা যায় না, ভালো করে মাথায় রাখবেন। অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণই করতে হবে আপনাকে। তো এই দুইটা কারণে আমাদের অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। নেক্সট ক্লাসে আমাদের জিনিসগুলো লাগবে। নেক্সট ক্লাসে আমরা পরম মান নিয়েও একটু কথা বলবো। পরম মান জিনিসটা আসলে কি, ওইটার মধ্যেও অনেক কিছু আছে। তো ফর্মাল পড়াশোনা আজকে এতটুকুই। আমরা নেক্সট দেখে কী কী সৃজনশীল ইম্পর্টেন্ট, এই জাতীয় মোটামুটি সব কিছু নিয়েই আলোচনা করব। আপনাদের অনেক টাইম পাইছেন। পরম মান আমি নেক্সট ক্লাসে বলবো। পরম মানের যখন অঙ্ক আসবে, ওই আর এর যে পরম মান <1, এইটার মধ্যে থেকে আমি পরম মান নিয়ে একটু কথা বলবো, যে আসলে পরম মান জিনিসটা 1D-তে কী নির্দেশ করে, সেটা 2D-তে কী নির্দেশ করে, এই জাতীয় জিনিস। এই বলেন হাবিবুল্লাহ খান, কি কোশ্চেন ভাই, বলে ফেলেন। বলে ফেলেন কি কোশ্চেন। বলেন। 2 is greater -1, এটার যদি কি করেন, ওয়েট, আচ্ছা মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হচ্ছে, তাই তো?
এটা হাফ, ওইটা হচ্ছে -1, তাহলে এটার ব্যস্তকরণ করলে 1কে করলে হাফ হবে, এটা তো -1ই থাকবে, এটাই বড় থাকে। দাঁড়ান, এটার একটু কাহিনী আছে। আচ্ছা, এটা আমি দেখব, আমি চিন্তা করব। আমি এখন আপনাকে পার্শিয়াল অ্যান্সার দিতে পারবো, এক্স্যাক্ট অ্যান্সার হবে না। আমি এটা একটু চিন্তা ভাবনা করে দেখব, এক্স্যাক্ট অ্যান্সার দিব। আর কোনো কোশ্চেন? আমি এটা নিজে চিন্তা ভাবনা একটু করে নেই, চিত্রটিত্রের ব্যাপার আছে, সংখ্যা রেখা টেখা একটু চিন্তা ভাবনা করে নেক্সট ক্লাসে আপনার একটা সুইটেবল অ্যান্সার ইনশাল্লাহ আমরা প্রেজেন্ট করব। ওকে, তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।